हमारे गुनाहों को माफ फरमा, ए अल्लाह हमारे गुनाहों को माफ फरमा, ए अल्लाह हमारे हाल पर रहम फरमा। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ফিরতি পথে বাস ও ট্রেনে উপচে পড়া ভিড়। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে খুন করা হয় ৫ জনকে। সাক্ষী না রাখতে ২ শিশুকেও রেহাই দেয়নি হত্যাকারীরা। দেশের শিল্পায়নে পর্যাপ্ত বিদ্যুৎ দিতে প্রস্তুত সরকার। বিজিএমইএ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। গার্মেন্টস পল্লীতে বিনিয়োগের আহ্বান। ময়মনসিংহে স্থানীয় পত্রিকা কার্যালয়ে পুলিশের অভিযানে ২টি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ। গাজীপুর থেকে শক্তিশালী ৫টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার। এবং বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। ক্লাস পরীক্ষা বন্ধ, সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি পারমিতা হিম। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি আর বিশ্বের কল্যাণ কামনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখিরি মোনাজাতে লাখ লাখ মুসল্লি দুহাত তুলে মহান আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন। এ সময় তাদের আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। আখিরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মুরব্বী দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। মোনাজাত শেষে দিনের দাওয়াত নিয়ে ফিরতে শুরু করেন মুসল্লিরা। ইজতেমা প্রাঙ্গণ ঘুরে এসে রিপোর্ট করছেন তাফসির বাবু। মনের শত আকুতি আর দরদ ভরা কণ্ঠে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা। লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনি ছড়িয়ে পড়ে টঙ্গীর তুরাগ তীর ও আশেপাশের এলাকায়। তৈরি হয় অন্যরকম এক আবহ। লাখো মানুষ একসাথে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানানোর এই প্রার্থনায় অংশ নেন। ইজতেমার শেষ দিনে ভোরের আলো ফোটার আগেই টঙ্গী অভিমুখে যাত্রা শুরু হয় ধর্মপ্রাণ মুসল্লিদের। বেলা ১০টা নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ইমান, আমল, আখলাক ও দিনের পথে মেহনতের বিষয়গুলো ঠাঁই পায় হিদায়াতি বয়ান ও আখেরি মোনাজাতে। প্রায় আধা ঘন্টা ব্যাপী মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। রাস্তায় কাজের জন্য আসছি, আমরা সবাই একসাথে মিলিত হয়ে মোনাজাত করছি। মোনাজাত করলাম, দোয়া করলাম আল্লাহর কাছে মুসলিম সবাই যেন ভালো থাকে। আমরা মনে করতেছি যে আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে দোয়া করছি, আমাদের দোয়াটা আল্লাহ পাক কবুল করছেন। ইসলামের সঠিক অনুশীলনের শিক্ষা আর পাপ মোচনের আশায় ইজতেমায় আগত মুসল্লিরা কৃপা চেয়েছেন খোদার কাছে। কোনো ভেদাভেদ নেই, কারোর প্রতি কোনো রকম হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো রকম বড় ছোট পার্থক্য নেই। সেটাই আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিক্ষণীয় বিষয়। এখন মুসলমানরা সাহাবীদের যে আমলগুলো ছিল ওগুলোকে আবার পূর্ণভাবে আমাদের ভিতরে চলে আসতে পারে, এটা এখন আমরা নিয়ে যাচ্ছি। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন ১৬টি জেলার মুসল্লিরা। তাফসির বাবু, সময় সংবাদ, গাজীপুর। এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে সড়ক ও রেলপথে গন্তব্যে ফিরেছেন বেশিরভাগ মুসল্লি। পরিবহন সংখ্যা কম থাকায় পায়ে হেঁটে কিংবা গণপরিবহনে গাদাগাদি করে ফেরেন তারা। তবে মোনাজাতে অংশগ্রহণ করতে পেরে সব কষ্ট দূর হয়েছে বলে মন্তব্য মুসল্লিদের। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান খবির। আখেরি মোনাজাত শেষে তুরাগের আশপাশের রাস্তায় ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। বাস, ট্রাক, এমনকি রিক্সা ভ্যানে করেও বিভিন্ন গন্তব্যের দিকে ছোটেন মুসল্লিরা। এসব পরিবহনে ছিল অতিরিক্ত ভিড়। তবে গণপরিবহন সংকটের কারণে বেশিরভাগ মুসল্লি কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন। যে উদ্দেশ্যে তারা এখানে এসেছিলেন, অর্থাৎ মোনাজাতে অংশগ্রহণ করা, সেটি সফল হয় খুশি মনেই বাড়ি ফিরছেন মুসল্লিরা। ইজতেমার উদ্দেশ্যে আসছি, এই টঙ্গী ইজতেমার মাঠ থেকে এখন দেশের দিকে রওনা দিছি। আল্লাহর কামে কোনো কষ্ট নাই, সবের যত আগাম এত সব হবো। আজকের কষ্ট মনে হয় আখিরাতে আল্লাহর কাছে পানা পাই, তাহলে সেই জন্য আমাদের এই কোনো কষ্ট মনে হয় না। এদিকে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত 12টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বাংলাদেশ রেলওয়ে। এসব পরিবহনেও জীবনের ঝুঁকি নিয়ে ওঠেন ঘরে ফেরা হাজার হাজার মুসল্লি। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে 5 জনকে হত্যা করা হয়েছে। এজাহারে এমনটাই উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেছেন নিহত তসলিমার স্বামী শফিকুল ইসলাম।
যাতে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে 3 জনের নাম। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন ঘাতকরা পূর্ব পরিচিত হতে পারে বলে ধারণা তাদের, তবে খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নারায়ণগঞ্জের বাবুড়াইলে 2 শিশুসহ 5 জনকে হত্যার পরের দিন নিহত তাসলিমার স্বামী মামলা করেন থানায়। মামলার এজাহারে উল্লেখ করা হয় তার স্ত্রী তাসলিমার কাছে 12 লাখ টাকা পেতেন নাজমা ও শাহজাহান। পাওনা টাকার জন্য বিভিন্ন সময় হুমকিও দিতেন তারা, আর এ কারণে মাসখানেক আগে রাজধানীর কলাবাগানের বাসা ছেড়ে নারায়ণগঞ্জে চলে যান তারা। তবে এত টাকা ঋণ নিয়ে তাসলিমা কি করতেন তা বলতে পারেননি শফিকুল। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে শফিকুলের ভাগ্নে মাহফুজ নিহত লামিয়াকে অনৈতিক কাজের প্রস্তাব দিলে লামিয়া তা পরিবারের কাছে প্রকাশ করে দিয়েছিল, সে কারণে মাহফুজও তাদের হত্যা করতে পারে। হুমকির মধ্যে পাল ছিল, কিন্তু আমাকে জানায় নাই, আমার বলে নাই কোনো সময়। ঢাকা থাকতেই হুমকি দিছিল, কিন্তু হুমকি ইয়া করে ধরে চলে আসছে নারায়ণগঞ্জ। শুক্রবারে লাশ জুম্মার নামাজ পড়ে আমি ফোন দিয়েছিলাম। ফোন দিয়ে আমার মেয়ের লগে আমার ছেলের লগে আমার ওয়াইফের লগে কথা বলছি। এরা কই তো নারায়ণগঞ্জে গেছে, নারায়ণগঞ্জ আমরা চিনি না, আমরা আত্মীয় স্বজন আছে নারায়ণগঞ্জ চিনি আমরা, যাহা নয় তা হোক না এনতেই বাই হয়ে গেলাম। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বলেন খুনের মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে হত্যাকাণ্ডের কোনো সাক্ষী না রাখতেই শিশুদের হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। এই দুটো শিশু পরবর্তী সময় সাক্ষ্য হিসাবে আবির্ভূত না হতে পারে, সে কারণে বোধহয় এই দুটো শিশুকে, নিরাপদ শিশুকে খুন করা হয়েছে। এই পর্যায়ে পেশাদারি কর্মকাণ্ড বা অপেশাদারি কর্মকাণ্ড বলার সঠিক হবে না। তার মানে আপনার ধারণা খুনিরা পরিচিত ছিল? মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে, আমরা সবগুলো কারণে বিশ্লেষণ করছি, তো যেভাবেই হোক আমরা ইনশাল্লাহ এটা বের করে ফেলব। এদিকে নিহতদের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানান ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে সবাইকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান আঘাতের ধরন দেখে মনে হয় অপেশাদার অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছে। প্রধানত আঘাতের কারণেই এই মৃত্যুগুলো হয়েছে এবং আঘাতগুলো বেশিরভাগই মাথায় এবং এলোপাথারি। এখন যেভাবে এলোপাথারি ভাবে বিভিন্ন জায়গায় করানো, তাতে পেশাদার আসলে বলা সম্ভব। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় স্থানীয় একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের বাসা থেকে বেশ কিছু অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভোর 5টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাসা থেকে আটক করে। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর 5টার দিকে ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও নৈশ প্রহরী মোহাম্মদ রাসেলকে আটক করা হয়। আটককৃতদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র তৈরির যে সমস্ত সরঞ্জাম আছে, বোঝা যায় যে সে একটা অস্ত্র তৈরি করে বিক্রি করে। হয়তো আমরা জিজ্ঞাসাবাদে আরো ব্যাপক জানতে পারবো, তদন্তকালে সেগুলো প্রকাশিত হবে। আপাতত আমরা এইটুকুই বলতে পারছি। এদিকে পৈতৃক সূত্রে মেহেদী হাসান নাদিম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হলেও নিয়মিত সাংবাদিকতায় তাকে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। ডিবি পুলিশ কার্যালয় থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলা সময় আরো থাকছে। সুনামগঞ্জের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মামলা দায়েরের পর আটক 2। বগুড়ায়ও কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 3। দেশের শিল্পায়নের প্রসারে ব্যবসায়ীদের চাহিদা মতো পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন। সকাল 11টায় বিজিএমইএ এর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তৈরি পোশাক শিল্পের প্রসার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশে শিল্প উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ব্যবসায়ীদের জানান শেখ হাসিনা। তিনি বলেন, পোশাক শিল্পের নানা ধরনের ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এছাড়াও পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার যে গার্মেন্টস পল্লীর জায়গা নির্ধারণ করেছে, সেখানে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমরা যখন
যখন সরকার গঠন করলাম তখন গ্যাস উৎপাদন ছিল দৈনিক মাত্র 1600 মিলিয়ন ঘনফুট। 2009 সরকার গঠন করার পর এই 7 বছরে আমরা এটা বৃদ্ধি করেছি 2728 মিলিয়ন ঘনফুটে। সেটা তো সবাই ব্যবহার করছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। এখন কিন্তু আমার বিদ্যুতের কোনো অভাব নাই। কাজে বিদ্যুৎ যদি আপনারা আরো চান আমরা বিদ্যুৎ কিন্তু দিতে পারবো। কাজে বিদ্যুৎ উৎপাদন এখন আমাদের প্রায় 14,000 মেগাওয়াটের সক্ষমতা আছে। আপনি যদি চান আমি এই মুহূর্তে 12,000 মেগাওয়াট উৎপাদন করে দিতে পারি। ইন্ডাস্ট্রির জন্য যত বিদ্যুৎ দরকার সেটা দিতে কিন্তু আমি প্রস্তুত। কাজে আপনারা বলেন কত লাগবে আমরা দিতে পারবো। টানা 7 দিন ধরে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। এতে সেশন জটের আশঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। তালাবদ্ধ ক্লাসরুমে থমকে গেছে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এমন হোঁচট খাওয়ায় সবচেয়ে বেশি হতচকিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল অনেকটাই শিক্ষার্থী শূন্য। স্বপ্ন ছিল যে ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করব, তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে, ভর্তি হয়েছি, বাট পড়ালেখা ক্লাস এখনো শুরু হয় নাই। ক্লাসের 7টা আমরা এখনো পাই নাই। সঠিক সময় ক্লাস হলে আমরা সবকিছু দ্রুত সিলেবাসটা কভার করতে পারতাম, অনেক ভালোই হতো। একই অবস্থা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। এখন মানে পরীক্ষার সময়, এই সময়টাতে আমরা পরীক্ষা দিতে পারছি না, ক্লাস করতে পারছি না, আমাদের সেশন জটটা আরো বেড়ে যাচ্ছে। আমাদের সরকারে যদি এটা বিবেচনা করতো বা তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতো, আমি মনে করি অনেক ভালো হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে অষ্টম বেতন কাঠামোতে সপ্তম বেতন কাঠামোর সকল সুবিধা বহাল রেখে একটি লিখিত প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। যেভাবে সপ্তম জাতীয় বেতন কাঠামোতে যেভাবে আমাদের শিক্ষকদের গ্রেড 3 থেকে গ্রেড 1-এ যেতেন, যে প্রক্রিয়া এবং যে নীতি অনুসরণ করে, সেই নীতি অক্ষুণ্ণ রেখে আমরা সেখানে যেতে চাই। এবং পাশাপাশি আমাদের সিনিয়র সচিব যেটি করা হয়েছে সেই পদমর্যাদায় আমাদের একটা পার্সেন্টেজ আমরা সেখানে চেয়েছি। সমস্যার সমাধানে সরকার কত দ্রুত উদ্যোগী হবেন সেদিকেই দৃষ্টি শিক্ষক, শিক্ষার্থী সহ সবার। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক। বিকেলের প্রতিবেদনটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে পাঠানো হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব সরকার। রাব্বির ওপর পুলিশি নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি 3 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী সহ 3 জন। অন্যদিকে নির্যাতনের শিকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের অবস্থা কিছুটা ভালো হলেও এখনও কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন তার স্বজনরা। বিস্তারিত তারিকুজ্জামান শিমুলের রিপোর্টে। গত 9 জানুয়ারি মধ্যরাতে বাড়ি ফেরার পথে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তুলে নিয়ে নির্মম পুলিশি নির্যাতন ও মৃত্যুর হুমকির ঘটনা জানাজানি হওয়ার পরপরই নড়েচড়ে বসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরদিনই ঘটনা তদন্তের দায়িত্ব বর্তায় মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুকের উপর। 7 দিন ধরে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি অভিযুক্ত পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলার পর শনিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় তেজগাঁও জোনের উপকমিশনার কার্যালয়ে। রোববার বিকেলে তা ডিএমপি কমিশনারের কার্যালয়ে পাঠানো হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব সরকার। তবে প্রতিবেদনে কি আছে তা জানাতে রাজি হননি তিনি। এদিকে রাব্বির উপর পুলিশি নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি 3 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী সহ 3 ব্যক্তি। টর্চার করা, অ্যারেস্ট করা কেন ইলিগাল ঘোষণা করা হবে না, এটা রুল চেয়েছি। এডিশনাল জেলা জজের নিচে নয়, এরকম কোনো বিচারিক কর্মকর্তা কর্তৃক এটা তদন্ত করার জন্য। বর্তমানে রাব্বির শারীরিকের চেয়ে মানসিক অবস্থা বেশি বিধ্বস্ত বলে জানিয়েছেন তার স্বজনরা। শারীরিকভাবে একটু সুস্থ আছে, কিন্তু মানসিকভাবে সে এখন ক্লান্ত। কারণ অনেক সময় তার ওই কথাটা ভেসে ওঠে। সাইকোথেরাপি যেটা ওটা দিয়েছেন এবং আরও কিছুদিন লাগবে, এই জন্য রেস্টে থাকতে বলছেন। অন্যদিকে সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় ডিএমপির দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন তার ছোট ভাই। পুলিশে যদি একটা বাড়ি মারে তাহলে তার ঘাড়ে এবং নাক দিয়ে মুখে রক্ত আসলো কিভাবে, পা দুটো অবশ,
পায়ে টিস্যুগুলি ছিঁড়ে গেছে। ডাক্তারে বললো, বুকে বলেছে যে রক্ত জমা বেঁধে রয়েছে। পুলিশের যে বক্তব্য সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি। এছাড়া সাধারণ মানুষের উপর পুলিশি নির্যাতনের এসব ঘটনার প্রতিবাদে রোববার রাজধানীতে মানববন্ধন করে বেশ কয়েকটি সংগঠন। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোলাম রাব্বির উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে তার গ্রামের বাড়ি মাদারীপুরে মানববন্ধন করা হয়েছে। বেলা 11টার দিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাস স্ট্যান্ড এলাকায় কালকিনি প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় রাব্বির উপর নির্যাতনকারী পুলিশের এসআই মাসুদ শিকদারকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এবার পুলিশের হাতে বরিশালের আগুইলঝড়ায় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার নির্যাতিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় গতকালই পুলিশের এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তবে মূল নির্যাতনকারী ওসি মনিরুল ইসলামের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত স্বজনরা। বরিশালের রিপোর্টার ফেরদাউস সোহাগের তথ্য ও মাহমুদুল নবীর তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্যাতিত ও তার স্বজনরা জানায়, রোববার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের শিপাশা গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে গাছ পড়ে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আগলঝরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এ সময় তিনি গাড়ি থেকে নেমে গাছটি কার জানতে চাইলে থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাদল গাছটি নিজের বলে দাবি করেন। এরপরই ওসি তার উপর চড়াও হন বলে অভিযোগ করা হয়। এ সময় বাদলকে অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বললো যে গাছ কাটতে, আমি তো বুঝতে পারিনি যে উনি, আমি মনে করছি, আমি বললাম যে স্যার আমার গাছ। এই কয় শুয়ারের বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের? এই দরজাটা খুললে নামিয়ে আমার একটা থাপ্পড়, এমন এক ঘুষি মারছে, আমার লাতি ঘুষি। আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ি। অনেক মারছে, কালকে রাত্রেও খুব অসুস্থ হয়ে পড়ছিল। এদিকে আর কোনো নিরাপরাধ ও নিরীহ মানুষ যাতে পুলিশের নির্মম নির্যাতনের শিকার না হয় সেজন্য জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত স্বজন ও এলাকাবাসী। ওসির যে ড্রাইভার ছিল গাড়ির, হেও অনেক মারধর করছে, মারধর করার পর ও বেহুশ হয়ে পড়ছে। এখন আমরা এলাকাবাসী মনে করি ইয়ার ওসির করা বিচার চাই। ওসি সাহেব কেন সে ক্ষমতার অপব্যবহার করলো, এজন্য তার কড়া বিচার চাই প্রশাসনের কাছে। পুলিশ বলছে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী সার্কেলের এসপি তদন্ত করছেন, তার তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এই ঘটনায় রোববার সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে কনস্টেবল মোখলেসুর রহমানকে আগলঝরা থানা থেকে ক্লোজড করা হলেও মূল নির্যাতনকারী ওসি মনিরুল এখনো রয়ে গেছেন যে কোনো ধরনের শাস্তির বাইরে। সময় সংবাদ, বরিশাল। বিচারহীনতা আর রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করার কারণেই এক শ্রেণীর পুলিশ সদস্য বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এই প্রবণতা রোধে বাহিনীকে আধুনিকায়ন ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে ব্রিটিশ আমলের পুলিশ আইনের সংস্কারের কথাও বলছেন তারা। বিস্তারিত ফেরদৌস লিপের রিপোর্টে। এক শ্রেণীর পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি এবং কারণে অকারণে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ বেশ পুরনো। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটক করে প্রকাশ্যে নির্যাতন সাম্প্রতিক সময়ে যেন আতঙ্কে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি এবং ঢাকা সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাস নির্মম পুলিশি নির্যাতনের শিকার হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ব্রিটিশ ঔপনিবেশিক আইনে পুলিশ বাহিনী পরিচালিত হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে এই বাহিনীকে ব্যবহার এবং নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে এমন ঘটছে বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী। যে ক্ষমতায় এসছে সে পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, ফলে আমরা দেখেছি 11টা কমিশন হলেও পুলিশের খুব বড় ধরনের রিফর্ম হয়নি, কারণ পুলিশ একটা হাতিয়ার হিসেবে, শাসক বাহিনীর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি, অর্থাৎ যারা এই ধরনের কাজ করেছে তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে হয়তো ক্লোজ করে নেওয়া হয়। এই ক্লোজ করে নেওয়ার ফলে দেখা যাচ্ছে যে তাদের হয়তো যে বিচারটা তাদের করা দরকার ছিল সেই বিচারটা না হওয়ার কারণে তারা এটা ইন্সপায়ার্ড হয়। পুলিশের দক্ষতা বাড়ানোর সাথে সাথে এই বাহিনীকে আধুনিকায়নের কথা বললেন এই নিরাপত্তা বিশ্লেষক। অনেক দ্রুত পুলিশের সংখ্যা বৃদ্ধি করছি, কিন্তু তা সত্ত্বেও তাদের যে একটা ট্রেনিং, তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ,
এই বিষয়টার উপর জোর দিতে হবে। পুলিশ বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই ধরনের ঘটনা কমে আসবে বলে অভিমত বিশ্লেষকদের। এছাড়া কতিপয় পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনী সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। নানা পদক্ষেপেও চট্টগ্রামে বন্ধ করা যাচ্ছে না ভিওআইপি ব্যবসা। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার হওয়ায় ধরা পড়ছে না অপরাধীরা, বলছেন প্রযুক্তিবিদরা। সুনামগঞ্জের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলা দায়েরের পর আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ইকরামুল কবিরের সহায়তায় সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে গোচারণভূমি থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। স্বজনদের অভিযোগ, এ সময় তাকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় স্থানীয় বখাটে ফারুক মিয়া ও তার 2 সহযোগী। ধর্ষণের পর তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 3জন ছেলে সোলফের মাথা থেকে দইরা নিয়া জঙ্গল নিয়ে আমার মেয়েটার অত্যাচারী করছে। 3জন ছেলের নাম হইল কি, 1 নম্বর ছেলের নাম হইল কি ফারুক, আর 2 নম্বর ছেলের নাম হইল কি ফাবলু, আর 3 নম্বরটার নাম হইল কি বিশ্ব। শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার যে প্যাথোলজিক্যাল কালেকশন সেটাও আমরা করেছি, স্যাম্পল কালেক্ট করে আমরা ডিএনএ ল্যাবে হস্তান্তর করেছি, আর আমরা কল করেছি ফরেনসিক এক্সামিনেশনের জন্য। এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে সহপাঠীরা। আমাদের স্কুলে একজন ছাত্রী নির্যাতিত হয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা সত্য, বিচারটা উচিত, বিচারটা হয়ে দিবা। কি বিচার চান? আইন মূলকে যা আইনের সাজা হয় তার সাজা হোক। এ ঘটনায় দুজনকে আটকের পর পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। আরো জন আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করছি সব আসামিকে আইনের আওতায় এনে এর সঠিক এবং সুষ্ঠু বিচার আমরা নিশ্চিত করতে পারব। রোববার দুপুরে ফারুক মিয়া সহ 3 জনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, সুনামগঞ্জ। বগুড়ার শাহজাহানপুরের এক নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী গত শুক্রবার বিকেলে বগুড়া শহরের কল্যাণী এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে সন্ধ্যায় সেখান থেকে ফেরার পথে 3 বখাটে তাকে অপহরণ করে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে নির্যাতিতা কিশোরী পালিয়ে প্রতিবেশীর মাধ্যমে পুলিশকে খবর দিলে তারা তাকে উদ্ধার করে। পরে পুলিশ শনিবার দিনভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেছেন। শাহজাহানপুর থানায় আজকে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে 3 জন এজাহার নামীয় আসামি যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য জোর অভিযান চলছে। আমরা আশা করি বাকি আসামিরাও অনতি বিলম্বে ধরা পড়বে। গতকাল শাহজাহানপুর এলাকা থেকে তামান্না নামে একটা কিশোরী আমার এখানে পুলিশ নিয়ে এসেছিল। সে গ্যাং রেপের শিকার হয়েছিল। আমি তার গ্যাং রেপের আলামত পেয়েছি। ফেনীর ফুলগাজী উপজেলায় 9ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকাল 11টায় উপজেলার উত্তর পাড়াকোচা গ্রামে ফুলগাজী জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
মজিদ আক্তারের উপর যেরকম নির্যাতন করা হয়েছে যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রছাত্রীদের উপর করতে না পারে, তাই আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই। তাদেরকে যেন কঠিন শাস্তি দেওয়া হয়, ভবিষ্যতে যেন আর কোনো ছেলে এরকম মেয়েদের উপর চোখ তুলে তাকাতে না পারে। মূল আসামি যারা অগোচরে রয়ে গেছেন তাদেরকে আমরা আশা করতেছি যে অতি শীঘ্রই আমরা ধরতে পারবো। বিএনপি শত্রু বিএনপিতে অবস্থান করছে, তাদের দল বা জোট ভাঙার জন্য অন্য কারো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে কক্সবাজারের পেকুয়ায় নিহত আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন ফরাজের স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি কথা বলেন। বিএনপির আপন ঘরের শত্রু, তাদের দল ভাঙ্গার জন্য, জোট ভাঙ্গার জন্য তাদের ঘরের শত্রুরাই যথেষ্ট। বাইরে থেকে আওয়ামী লীগের এ দল ভাঙ্গার কোনো প্রয়োজন নেই। বিএনপির দল ভাঙ্গা তাদের জোট ভাঙ্গার জন্য যথেষ্ট। গাজীপুরের কুনিয়া তারাগাছ এলাকা থেকে 5টি টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ইজতেমা ময়দানের 2 কিলোমিটারের মধ্যে অভিযান চালানো হয়। এ সময় কুনিয়া তারাগাছ এলাকার বালুর মাঠ থেকে 5টি টাইম বোমা ও একটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে পুলিশ। বিশ্ব ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য একটি গোষ্ঠী বোমা হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা পুলিশের। কুনিয়া তারগাছ যে বালুর মাঠে অভিযান চালিয়ে এবং তল্লাশি করে আমরা সেখান থেকে 5টি বোমা, 5টি টাইম বোমা এবং একটি রিমোট কন্ট্রোল আমরা উদ্ধার করেছি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা এখন নিষ্ক্রিয় করেছি। তবে এটা উদ্দেশ্য ছিল আমার মনে হয় যে এই যে মুসল্লিরা, লক্ষ লক্ষ মুসল্লিরা যে আসছে এই বিশ্ব ইজতেমায় স্বতঃস্ফূর্তভাবে আসছে, তাদের জনমনে আতঙ্ক করার জন্য বোধহয় একটা গোষ্ঠী এটা করার চেষ্টা করছিল। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। সকালে লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাংলা বাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হন। পরে আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে আরও একজনের মৃত্যু হয়। সকালে প্রবাসী রনি মিয়া তার শিশুপুত্র ইমরানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের দিকে রওনা দেন। মোটরসাইকেলটি সদর উপজেলার সুহিলপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিতা পুত্রের মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের শানেরপাড়া এলাকায় বরিশালগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় সাকুরা পরিবহনের একটি বাস। এ সময় আহত 2 জনকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধায় আরমান নামের 5ম শ্রেণীর এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত 12 জানুয়ারি সদর উপজেলার জগৎরায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী জানায়, আরমান 4র্থ শ্রেণী থেকে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 5ম শ্রেণীতে ওঠে। তাকে নতুন বইও দেয়া হয়। কিন্তু গত 12 জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মণ্ডল আরমানকে ক্লাস থেকে বের করে দেন। প্রধান শিক্ষকের দাবি, 5ম শ্রেণীতে পড়তে পারবে না বলেই তাকে 4র্থ শ্রেণীতে ক্লাস করতে বলা হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত করে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বাচ্চা আমার ইশারা দ্বারা কয়া দিল, মাস্টার আমার বাই করে দিছে, 1 ক্লাস নিছে। তো এখন আমি তো মূর্খ মানুষ, আমি তো কিছু বলতে পারি না, কিছু বুঝতেও না। তো এখন মাস্টারে কি কারণে এখন বাই করে দিল? তাকে এখন স্কুল থেকে বের করে দিয়েছে, সে পরীক্ষা দিবার পাবে না, পরীক্ষা না দিবার ফলে আমার মান সম্মান থাকবে না। কেউ যদি পড়াশোনায় কম পায় তাকে নিচে দিতে কোনো অসুবিধা নেই, বোঝা গেছে কথাটা। এবং এটা এর ব্যাপারে আমি আমার উদ্যোজন যে কর্তৃপক্ষ তার সাথে পরামর্শ করছি। 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে থাকে, তাকে যদি আবার 4র্থ শ্রেণী নামে দেওয়ার কথা ওঠে, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বেলা 11টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে গ্যাস সংকট উত্তরণ মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বিরতিহীনভাবে গ্যাস সরবরাহের দাবি জানান। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের একটি স্মারকলিপি দেন তারা।
বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া 15 শিশুকে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বেলা 11টায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে পাচার হওয়া এসব শিশুরা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন চাইল্ড হোমে আটকে ছিল। ভারতের পশ্চিমবঙ্গের এনজিও সংস্থা চাইল্ড লাইন ও বাংলাদেশের জাতীয় মহিলা আইনজীবী সমিতির চেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। যারা পাচার হয়ে গিয়েছিল তারা ভারতের বিভিন্ন শেল্টার হোমে প্রায় 1 বছর, কোনো ছেলে 1 বছর 6 মাসের মতো অবস্থান করেছে এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি দীর্ঘদিনের একটা প্রচেষ্টার ফলে আজকে তারা বাংলাদেশে আসতে পেরেছে। 15টি বাংলাদেশি শিশুকে আমরা বাংলাদেশে প্রত্যর্পণ করছি, যারা ভারতবর্ষের বিভিন্ন সময় আটক হয়েছিল। তারা কাজের নামে বা বিভিন্ন কারণে পাচারকারীদের চক্করে পড়ে দেশে এসেছিল। তারা বালুরঘাটের সুবায়ন হোমে বাচ্চাগুলো ছিল। আজকে তাদেরকে দেশে ফেরত পাঠাতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। প্রায় 1 থেকে 2 বছর মেয়াদে ভারতের সুবায়ন হোমে ছিল। সরকারিভাবে রাষ্ট্রীয় প্রসেস কমপ্লিট করার পর আজকে ইন্ডিয়ান ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করলো। বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন পদক্ষেপ নিয়েও ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিওআইপির অবৈধ ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। র্যাব ও তথ্য প্রযুক্তিবিদদের মতে অবৈধ এই ব্যবসা ইন্টেলিজেন্স সিমের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার হওয়ায় শনাক্ত করা অনেকটা কঠিন হয়ে পড়েছে। আগে ব্যবহৃত কোয়ান্টামে শুধুমাত্র 32টি সিম ব্যবহার করা হলেও বর্তমানে গেটওয়েতে 256টি করে সিম ব্যবহার করা হচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশের টেলিফোন খাত। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী গত 4 বছরে 29টি অভিযানে 9 কোটি টাকা মূল্যের ভিওআইপি সামগ্রী উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে 55 জনকে। এর মধ্যে 2014 সালে সর্বোচ্চ 16টি অভিযানে 5 কোটি 64 লাখ টাকা সামগ্রী উদ্ধার এবং 39 জনকে আটক করা হয়। এরপর থেকে অভিযানের পরিমাণ যেমন কমেছে তেমনি বেড়েছে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার। জিনিসটা অনেক কম্প্যাক্ট করে ফেলছে। আগে এই পরিমাণে ব্যবসা করতে গেলে তার মেশিন লাগতো মিনিমাম 6টা, এখন সে 2টা দিয়ে কভার করে দিতে পারতেছে। জায়গাও কমে যাচ্ছে, কনসিলও করা যাচ্ছে খুব সহজে। তথ্য প্রযুক্তিবিদদের মতে ভিআইপি ব্যবসা শুধুই যে অত্যাধুনিক গেটওয়ে ব্যবহার হচ্ছে তা নয়, ব্যবহার হচ্ছে বিশেষ মোবাইল সিমও। একটা সিম থেকে একটা সিমে অটোমেটিক কল হয়, তো যার ফলে এদেরকে ট্রেস করাটা এবং ধরাটা খুব কঠিন। এই যেগুলো বর্তমানে যে ডিভাইসগুলো ইউজ করা হচ্ছে সেগুলোর জন্য, এই কারণে এখন সবাই একসাথে বেশি কল কানেক্ট হওয়া এবং ধরাটা না খাওয়ার জন্য এই নতুন ডিভাইসগুলো ইউজ করছে ভিওআইপিতে। অ্যাট এ টাইম অনেকগুলো সিম ইউজ করা যাচ্ছে, যে কারণে অনেক বেশি পরিমাণে কল পাস করা যাচ্ছে এটা দিয়ে এবং আরও বেশি রেভিনিউ তারা আর্ন করছে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বৃহত্তর চট্টগ্রামের লোকজনই বেশি পরিমাণে বিদেশে অবস্থান করছে, যার ফলে এখানে ভিওআইপির ব্যবহারও তুলনামূলক বেশি। এটা এত ছোট যে আপনার এটা কোনো ধরার কোনো উপায়ই নেই, আর এর কোনো স্ক্যানিং ওটা ধরা পড়তেছে না। লাইক এস আদার্স ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, মনে হচ্ছে এটা অন্য কোনো ইকুইপমেন্ট এভাবেই চলে আসতেছে, যাতে এটা কোনো চার্জও করতেছে না, ধরতেছে না। এভাবে করে আপনার এই ডিভাইসটা আমাদের এখানে আসতেছে এবং মানুষ ইউজ করতেছে। আদালত সূত্র জানিয়েছে ভিওআইপি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারকৃত অধিকাংশই বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যু বিরোধী অভিযানের সুবিধার্থে পতেঙ্গা এলাকায় বিশেষ বার্থ স্টেশন স্থাপন করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন এই বার্থ স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোস্টগার্ড পূর্বাঞ্চলের সদর দপ্তরের অবস্থান কর্ণফুলী নদীর ভেতরে হওয়ায় বন্দরের বহির্নোঙর সহ আশপাশের এলাকায় অপরাধ দমনে কোস্টগার্ডের অভিযান চালানো অসুবিধা হতো এতদিন। সে কারণে কর্ণফুলী নদী থেকে বালু তুলে পরিত্যক্ত জায়গায় ভরাট করে এই বার্থ স্টেশন স্থাপন করা হয়েছে। তারা এখানে উপস্থিত আছেন এবং এই বার্থের দক্ষিণ দিকে বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে 42 রানে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল টাইগাররা। খুলনায় আগে ব্যাট করে 3 উইকেটে 167 রানে চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে সাব্বিরের দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে 125 রান করে জিম্বাবুয়ে। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনা করেন টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ওপেনিং জুটি গড়ে দলীয় 45 রানে আউট হন তামিম। এরপর দারুণ খেলতে থাকা সৌম্য 30 রানে জুটি গড়েন সাব্বিরের সঙ্গে। 33 বলে 43 রান করে আউট হন সৌম্য। এরপর মাহমুদুল্লাহ 1 রানে ফিরে গেলেও বড় জুটি গড়ার ইঙ্গিত দেয় সাব্বির মুশফিক।
কিন্তু ব্যক্তিগত 24 রানে মাংসপেশিতে টান লেগে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। শেষ পর্যন্ত সাব্বিরের ঝোড়ো 43 ও সাকিবের 27 রানের ক্যামিওতে 167 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে সফররত জিম্বাবুয়ের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে মাসাকাজ্জার সঙ্গে 50 রান যোগ করে সিবান্দা আউট হন 21 রানে। মাসাকাজ্জা সাজঘরে ফেরেন 30 রানে, কিন্তু এরপর বড় কোনো জুটি করতে পারেনি জিম্বাবুয়ে। ওয়ালারের 21 বলে 29 রান শুধুই হারের ব্যবধান কমিয়েছে। টাইগারদের হয়ে সাব্বির 3 ও মুস্তাফিজ নেন 2টি উইকেট। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকদের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে বিকেলে বরগুনায় আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। সেখানে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 বছরে সময় সংবাদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা জানতে চাওয়া হলে নিজেদের নানা অনুভূতি ব্যক্ত করেন দর্শকরা। এর আগে সকালে পটুয়াখালীতেও আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানটি। এ সময় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভিন্ন মাত্রা পায় অনুষ্ঠানটি। এ সময় সময় সংবাদকে এগিয়ে নিতে নানা পরামর্শের পাশাপাশি বিভিন্ন সমালোচনা তুলে ধরেন দর্শকরা। অপরাধ যে সংগঠিত হয় সেই অপরাধের অনুসন্ধানে সংবাদ প্রচার করে, তাহলে মনে হয় সমাজে অপরাধ প্রবণতা দূরকরণে সময় টিভি আরো বেশি ভূমিকা রাখতে পারবে। সময় টিভি অপরাধমূলক চিত্র এবং সরকারের পাশাপাশি সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডটা যেভাবে অপরাধ তুলে ধরে, ঠিক তেমনি করে সরকারের সাফল্যটা যেটা আসে। যারা যুদ্ধকালীন ক্ষতিগ্রস্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, মিডিয়ায় যদি প্রকাশ করেন জনগণ এবং নূতন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। আমি সকাল 8টায় ঘর থেকে বেরোনোর আগে আসে আপডেট দেখে আসতে চাই, কিন্তু ওই সকাল 8টার খবরটাই যাতে বিজ্ঞাপন ছাড়া হয়। বিষয়ভিত্তিক যদি সংবাদ পরিবেশন করা যায় 24 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু আরো এলাকার মানুষের উপকারও করা যায়। 1.5 মিনিট 2 মিনিটের মধ্যে একটা ঘটনাকে প্যাকেজ আকারে প্রতিবেদন প্রকাশ করলো, কিন্তু এইটাকে আরো ডিউরেশন কিভাবে বাড়ানো যায়। 2 মিনিটে বা 1.5 মিনিটে কিন্তু একটি ঘটনা বিস্তারিত দর্শকদের মাঝে তুলে ধরা একটি অসম্ভব। মাদারীপুরের সরিষা, ধনিয়া, কালিজিরা সহ রবি শস্যের ক্ষেতে ভ্রাম্যমাণ মৌ চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। কিন্তু মধু উৎপাদন বাড়লেও সম্প্রসারণ হয়নি বিপণন ব্যবস্থার, তাই এই ব্যাপারে সরকারি সহায়তা চান মৌ চাষিরা। অবশ্য জেলার কৃষি বিভাগ বলছে ভ্রাম্যমাণ মৌ চাষিদের মাঠ পর্যায়ে মনিটরিং সহ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর, কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার রবি শস্যের ক্ষেতের দিকে তাকালে চোখে পড়ে শত শত ভ্রাম্যমাণ মৌ চাষের বাক্স। এক একটি সরিষা ক্ষেতের পাশে 100টিরই বেশি বাক্স নিয়ে এক একজন মৌ চাষী প্রতি সপ্তাহে 40 থেকে 50 কেজি মধু সংগ্রহ করছেন। তবে মধু উৎপাদন বৃদ্ধি হলেও বিপণন ব্যবস্থার উন্নতি হয়নি। এক্ষেত্রে সরকারিভাবে বিপণন, সংরক্ষণ ও ব্যাংক ঋণের সহযোগিতা চেয়েছেন ভ্রাম্যমাণ মৌ চাষিরা। যদি সরকার আমাকে ঋণ দিত স্বল্প সুদে, তাহলে স্বাবলম্বী হতে পারতাম। এই চাষের প্রতি সরকার আগ্রহী হয়ে আমাদেরকে ঋণদান কর্মসূচি আওতায় নেয়, তা আমরা খুশি হব। সরিষা, ধনিয়া, কালোজিরা সহ সব ধরনের রবি শস্যের পরাগায়নে সহায়তা করছে মৌমাছি। একসময় কৃষকদের মধ্যে ভ্রান্ত ধারণা থাকলেও গত 4 থেকে 5 বছর ধরে এখানে মৌ চাষ করায় বেড়েছে তাদের ফলনও। পাশাপাশি সুলভে মধু ক্রয় করতে পেরে খুশি স্থানীয়রা। খুব অল্প দামে মধু পাওয়া যায় এবং এই মধুগুলো অনেক খাঁটি। দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওনারাও দেখে, ওনারাও খায়, নিয়ে যায়। এসব ভ্রাম্যমাণ মৌ চাষীদের মাঠ পর্যায়ে মনিটরিং সহ প্রশিক্ষণ দিচ্ছে জেলার কৃষি বিভাগ। তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করার পরে তারা মৌমাছি বাক্স স্থাপন করে তারা প্রচুর মধু আহরণ করছে এবং এখানে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই বিষয়ে আমরা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে তাদেরকে মনিটরিং ব্যবস্থা করতেছি। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 লাখ টাকা ব্যয়ে মৌমাছি পালন করে চাষিরা, আর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মধু সংগ্রহ করে 6 লাখ টাকারও বেশি আয় হয় তাদের। সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। अल्लाह हमारे गुनाहों को माफ फरमा, अल्लाह हमारे गुनाहों को माफ फरमा, अल्लाह हमारे हाल पर रहम फरमा। টঙ্গীর তুরাগ তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 51তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা। ফিরতি পথে বাস ও ট্রেনে উপচে পড়া ভিড়।
পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই নারায়ণগঞ্জে খুন করা হয় 5 জনকে। সাক্ষী না রাখতে 2 শিশুকেও রেহাই দেয়নি হত্যাকারীরা। দেশের শিল্পায়নে পর্যাপ্ত বিদ্যুৎ দিতে প্রস্তুত সরকার। বিজিএমইএ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। গার্মেন্টস পল্লীতে বিনিয়োগের আহ্বান। ময়মনসিংহে একটি বাড়ি থেকে পুলিশের অভিযানে 2টি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ। গাজীপুর থেকে 5টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার। এবং বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত। ক্লাস পরীক্ষা বন্ধ, সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।